আসসালামু আলাইকুম। শুভরাত্রি। বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন মেডিকেল প্ল্যাটফর্ম এক্সিস মেডিকেল স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। মেডিকেল শিক্ষার্থীদের জন্য এক্সিস মেডিকেল স্কুল নিয়মিত লাইভ সেশন আয়োজন করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আজকের বিশেষ সেশন ক্লিনিক্যাল ডিসকাশন অন মাল্টিপল মায়োলোমা। হোস্ট হিসেবে আছি আমি আসমাউল হোসনা ফিউনা, ফাইনাল ইয়ার, আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ, নোয়াখালী। এবং আমাদের সাথে গেস্ট হিসেবে আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার মাহবুবা শারমিন ম্যাডাম, ক্লিনিক্যাল অ্যান্ড ল্যাবরেটরি হেমাটোলজিস্ট, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ম্যাডাম? জি আলহামদুলিল্লাহ। তুমি ভালো আছো? জি ম্যাডাম, আলহামদুলিল্লাহ। ম্যাডাম, আপনি অনুমতি দিলে আজকের সেশনটা শুরু করতে পারি? জি শুরু ম্যাডাম, করো। আমাদের আজকের সেশন হচ্ছে ক্লিনিক্যাল ডিসকাশন অন মাল্টিপল মায়োলোমা। তো ম্যাডাম, মাল্টিপল মায়োলোমা কি সেটা যদি একটু বলতেন। মাল্টিপল মাইলোমা ইজ আ ওয়ান টাইপ অফ হেমাটোলজিক্যাল ম্যালিগন্যান্সি। এটা হলো এক ধরনের নিওপ্লাস্টিক ডিজিজ ক্যারেক্টারাইজড বাই দ্য প্লাজমা সেল ইনফিল্ট্রেশন ইন দ্য বোন ম্যারো and presence of monoclonal protein in the serum and or urine and produce characteristics clinical features. ম্যাম, মাল্টিপল মায়োলোমার প্যাথোজেনেসিসটা যদি একটু বলতেন। মাল্টিপল মাইলোমা হলো মাল্টিপল মাইলোমা মানে কি মাল্টিপল ফোকাস ফোকাল লেশন হয় ইন দ্য বোনস। হ্যাঁ, এটা বোন লেশন ইজ দ্য মেইন হলমার্ক অফ মাল্টিপল মাইলোমা। মাল্টিপল মাইলোমার মধ্যে প্যাথোজেনেসিস মানে বোঝাতে চাচ্ছি, যেমন এখানে মাইলোমা যে মাইলোমা সেলগুলা হলো যেগুলা ইমিউনোগ্লোবুলিন ক্লাস সুইচিং হয়। মানে নর্মালি যেমন লিম্ফ নোডে যেমন মাইলোমা সেলগুলো প্রলিফারেশন হয়, এটা এক ধরনের পোস্ট জার্মিনাল সেন্টার ম্যাচিউর বি সেল ম্যালিগন্যান্সি। এখন নর্মালি হলো নর্মাল বি সেল প্রলিফারেশন হয়ে কি প্রডিউস করে, অ্যান্টিবডি প্রডিউস করে, আমরা সবাই জানি। কিন্তু এই মাইলোমা সেলগুলো ইমিউনোগ্লোবুলিন ক্লাস সুইচিং করে কি করে, একই ধরনের ইমিউনোগ্লোবুলিন প্রোডাকশন করে। মানে ওর ধরো আমার চেহারা চেঞ্জ হয়ে আমার যে নর্মাল পাথওয়েতে যাওয়ার কথা ছিল আমি ওটাতে যাচ্ছি না, আমি কনভার্ট হয়ে এক্সেসিভ প্রলিফারেশন অফ ইমিউনোগ্লোবুলিন জি প্রোডাকশন হয়। এখানে বেশিরভাগ 70% ক্ষেত্রে হলে ইমিউনোগ্লোবুলিন জিটাই বেড়ে যায়। ইমিউনোগ্লোবুলিন এম হয় হলো 20% আর বাকি ইমিউনোগ্লোবুলিন এ আর অন্যান্য ধরনের লাইট চেন প্রোডাকশন হয়। এখন যদি নর্মাল ইমিউনোগ্লোবুলিন প্রোডাকশন হ্যাম্পার্ড হয় তাহলে অনেক ধরনের ক্লিনিক্যাল সাইন সিমটমস প্রডিউস হয়, যেমন বনিলেশন হবে। তারপরে এই মাইলোমা সেলগুলো কি করে বোন ম্যারো মাইক্রো এনভায়রনমেন্টের মধ্যে প্রলিফারেশন করে কি করে সাইটোকাইন রিলিজ করে বিভিন্ন ধরনের সাইন সিমটমস যেমন এনিমিয়া, তারপরে বনিলেশনের জন্য অস্টিওলাইটিক লেশন হয়, তারপরে কোলাপস হয়, ফ্র্যাকচার হয়। মানে নর্মালি আমরা যেভাবে পেশেন্ট পাই, রেনাল ফেলিয়ার নিয়ে প্রেজেন্ট করে। তারপরে যেমন রিকারেন্ট ইনফেকশন হয়, যেমন মাল্টিপল মাইলোমা পেশেন্ট আমাদের কাছে রিকারেন্ট সাইন সিমটমস অফ ইনফেকশন নিয়ে আসে, যেমন রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন ইজ কমন ফিচার্স অফ মাল্টিপল মাইলোমা। আর যেহেতু মাল্টিপল মাইলোমাতে এই এক্সেসিভ প্রলিফারেশন অফ দ্য প্লাজমা সেল হয়, এই কারণে কি হয়, যেমন হাইপার ভিসকোসিটি ফিচার্স দেখা যায়। যেমন হাইপার ভিসকোসিটি ফিচার্স এর মধ্যে কি কি, যেমন হেডেক থাকবে, ব্লারিং অফ ভিশন থাকবে, তারপরে ফান্ডোস্কোপ করলে প্যাপিলোইডিমা পাওয়া যেতে পারে, তারপরে নশিয়া, ভমিটিং, এই ধরনের সাইন সিমটমস থাকবে। আর অ্যামাইলোডোসিস 5% মাল্টিপল মাইলোমা পেশেন্টের অ্যামাইলোডোসিস নিয়ে প্রেজেন্ট করে। মানে অ্যামাইলয়েড মানে কি, অ্যামাইলয়েড হলো এক ধরনের ফিব্রিলার লাইট চেন, যেটা হলো কঙ্গো চেন করলে এটা হলো পজিটিভ পাওয়া যাবে।
আর যেমন রেনাল ফেলিওর তো বললাম, আর স্পাইনাল কর্ড কম্প্রেশনের ফিচার নিয়েও কিন্তু মাইলোমা, মাল্টিপল মাইলোমা পেশেন্ট গুলো আমাদের কাছে প্রেজেন্ট করতে পারে। পেশেন্ট কি আমরা ক্লিনিক্যালি দেখি ডায়াগনোসিস করতে পারবো, নাকি ডায়াগনোসিসের জন্য আমাদের কি করতে হবে সেটা যদি একটু বলতেন। আচ্ছা, মাল্টিপল মাইলোমা পেশেন্টের ফার্স্টে ডায়াগনোসিস করার জন্য আমাদের হিস্ট্রিটা খুব ইম্পর্টেন্ট। এখন একজন পেশেন্টের যেমন আহ, যেহেতু এটা হিমাটোলজিক্যাল ম্যালিগনেন্সি, পেশেন্টের তো ফিচার্স থাকবে, যেমন হিস্ট্রি অফ অনসেটটা খুব ইম্পর্টেন্ট। এখন সাডেন অনসেট তো অবশ্যই সাডেন অনসেট হবে না, কারণ এটা হলো আহ, উম, একটা হিস্ট্রি থাকবে যে আমার লো ব্যাক পেনের হিস্ট্রি। আর পেশেন্টের এইজটা হলো খুব ইম্পর্টেন্ট, কারণ মাইলোমা, মাল্টিপল মাইলোমা মেনলি ডিজিজ হয় হলো আফটার 40 ইয়ার্স, আর পিক এইজ হলো 65 to 70 ইয়ার্স। মানে এই এজটা আমাদের মাথায় রাখতে হবে। তারপরে হলো এজ অফ অনসেট বা হিস্ট্রি অফ ফ্র্যাকচার বা কোলাপস বা স্পাইনাল কর্ড কম্প্রেশনের ফিচার থাকবে পেশেন্টের। তারপরে এর সাথে যে বললাম যে রিকারেন্স সাইন সিমটমস অফ ইনফেকশন, পেশেন্টের রেনাল ফেলিয়ার ফিচার থাকবে, যেমন অলিগুরিয়া থাকতে পারে, তারপরে পলিউরিয়া থাকবে, বা এনিমিয়ার সাইন সিমটম যেমন প্রোগ্রেসিভ উইকনেস থাকবে। এখন একজন পেশেন্ট যদি মেকানিক্যাল বা কোনো ইনফ্লামেটরি কজ অফ ব্যাক পেন নিয়ে আসে, তাহলে কিন্তু আমরা ওইসব ফিচার্স পাবো না, যেমন রিকারেন্ট সাইন সিমটমস অফ ইনফেকশন, অথবা যেমন হাইপার ভিসকোসিটি ফিচার্স, তারপরে অ্যামাইলোডোসিস এর ফিচার যেমন ম্যাক্রোগ্লোসিয়া থাকতে পারে। তারপরে র্যাকুনস আই বলি আমরা, মানে পান্ডা আইস, ওগুলা হলো আমরা কিন্তু অন্যান্য মেকানিক্যাল ব্যাক পেনে থাকবে না। তারপরে যেমন বোন ম্যারোতে যেহেতু মাইলোমা সেল প্রলিফারেশন হয়, তাহলে তো নর্মাল সেলগুলা সেল লাইন প্রলিফারেশন হ্যাম্পার্ড হবে, এই কারণে এনিমিয়া পাওয়া যাবে, লিউকোপেনিয়া, থ্রম্বোসাইটোপেনিয়া, প্যানসাইটোপেনিয়া ফিচার পাওয়া যাবে। প্যানসাইটোপেনিয়ার ফিচারের মধ্যে যেমন এনিমিয়ার জন্য প্রগ্রেসিভ উইকনেস থাকবে, তারপরে হেডেক, পালপিটেশন, শর্টনেস অফ ব্রেথ। আর লিউকোপেনিয়ার জন্য রিকারেন্ট ইনফেকশন, সোর থ্রোট। আর থ্রম্বোসাইটোপেনিয়ার ফিচার যেমন যে কোনো ফিচার্স অফ অ্যাক্টিভ ব্লিডিং, হেমাচুরিয়া, তার হেমাচুরিয়া থাকবে। তারপরে যে কোনো ধরনের যে কোনো সাইড থেকে ব্লিডিং হতে পারে, যেমন ইকাইমোসিস, পিটেচিয়াল র্যাশ। আর হাইপার ভিসকোসিটি ফিচার্স তো আমি আগেই বললাম। এই ধরনের সাইন সিমটমস থাকবে হলো মাল্টিপল মাইলোমার ক্ষেত্রে। এরকম হিস্ট্রি নিলে আমরা বুঝতে পারবো, হিস্ট্রি আর ক্লিনিক্যাল এক্সামিনেশন করলে আমরা বুঝতে পারবো যে পেশেন্টটার ম্যালিগনেন্সি মানে মাল্টিপল মাইলোমা হতে পারে। ম্যাম, কনফার্মেটরি ডায়াগনোসিসের জন্য আমরা কি করব? আমাদের এখন যখন আমরা সাসপিশন, আমাদের মেইন হিস্ট্রি আর ক্লিনিক্যাল ফিচার্স দেখে যখন আমাদের স্ট্রং সাসপিশন থাকবে, তখন আমরা ডায়াগনোসিস করার জন্য আমরা স্টেপ বাই স্টেপ আগাবো। যেমন কমপ্লিট ব্লাড কাউন্ট, কমপ্লিট ব্লাড কাউন্টে আমরা মানে এনিমিয়া থাকবে, কমপ্লিট ব্লাড কাউন্টে হিমোগ্লোবিন লেভেল লো থাকবে। আহ, এটা কিন্তু অবশ্যই মাল্টিপল মাইলোমা পেশেন্টের হিমোগ্লোবিন লেভেল 35% লো থাকে, মানে 35% কেসে আমরা এনিমিয়া পাই। এনিমিয়াটা পেরিফেরাল ব্লাড প্রিন্ট করলে আমরা বুঝতে পারবো, যেমন নর্মোসাইটিক নর্মোক্রোমিক এনিমিয়া অথবা ম্যাক্রোসাইটিক এনিমিয়া পাওয়া যাবে। তারপরে ইএসআর, মাল্টিপল মাইলোমাতে কিন্তু ইএসআর রেইজ থাকবে, ইন মোস্ট কেসেস ইএসআর রেইজ পাওয়া যাবে। আমরা তো অবশ্যই পড়েছি হাই ইএসআর এর 4টা ডিডি, যেমন এমআরসিপি, মাল্টিপল মাইলোমা, তারপরে রিউমেটিক ফিভার, কানেকটিভ টিস্যু ডিজিজ। এইভাবেই তো আমরা ছোটবেলা থেকে তো শিখে আসছিলাম। আর যেমন তারপরে হলো প্যানসাইটোপেনিয়াও পাওয়া যাবে, ইসে পেরিফেরাল ব্লাড ফিল্ম করলে আমরা প্যানসাইটোপেনিয়া পেতে পারি। তো কমপ্লিট ব্লাড ফিল্ম গেল, তারপরে পেরিফেরাল ব্লাড ফিল্মে প্যানসাইটোপেনিয়া। তারপরে যেমন আহ, যখন আমরা প্যানসাইটোপেনিয়া পাবো, তখন হলো আমরা যেমন স্টেপ বাই স্টেপ আগাই, যেমন সেরাম প্রোটিন ইলেকট্রোফোরেসিস করি। সেরাম প্রোটিন ইলেকট্রোফোরেসিস করলে আমরা দেখি যে
মনোক্লোনাল ব্যান্ড পাওয়া যায়। যদি মনোক্লোনাল ব্যান্ড পাওয়া যায়, যেমন মনোক্লোনাল গাম্মোপ্যাথি পাওয়া যায়। এখন মনোক্লোনাল গাম্মোপ্যাথি মানে এম প্রোটিন রেইজড করে, সেরাম প্রোটিন ইলেকট্রোফোরেসিস করলে আমরা দেখবো যে এম প্রোটিন রেইজড, তখন আমরা বলি একটা মনোক্লোনাল ব্যান্ড মানে শার্প পিক ব্যান্ড পাওয়া যায়। আর যদি দেখা যায় যে সেরাম প্রোটিন ইলেকট্রোফোরেসিস এর মধ্যে একটা গ্রাফ, যেমন আলফা 1, আলফা 2, বিটা আর গামা, এই চারটা হলো থাকে, ব্যান্ড থাকে। এই চারটা ব্যান্ডের মধ্যে যদি দেখা যায় যে আরেকটা থাকে হলো অ্যালবুমিন, অ্যালবুমিন আলফা 1, আলফা 2, বিটা আর গামা, যদি দেখি চারটার মধ্যে অ্যালবুমিনও বেড়ে গেছে কিন্তু আলফা চেন, গামা চেন বা পলিক্লোনালিটি হয়, তাহলে আমরা বুঝবো যে এটা মাল্টিপল মাইলোমা না, এটা যে কোনো ধরনের ইনফেকশনে এই পলিক্লোনাল ব্যান্ড পাওয়া যাবে। তো যদি দেখি যে শার্প রাইজ অফ মনোক্লোনাল ব্যান্ড, তখন আমরা সাসপেক্ট করবো যে এটা মাল্টিপল মাইলোমা হতে পারে। তারপরে সেরাম প্রোটিন ইলেকট্রোফোরেসিস। আর ডেফিনিট ডায়াগনোসিস করার জন্য আমরা ইমিউনোফিক্সেশন করি। ইমিউনোফিক্সেশন করলে আমরা দেখবো যে কোন ধরনের ব্যান্ড, যেমন ইমিউনোগ্লোবুলিন জি বা ইমিউনোগ্লোবুলিন এম বা ইমিউনোগ্লোবুলিন এ। এখন এক একটা ইমিউনোগ্লোবুলিনের টাইপ ডিপেন্ড করে এক একটা ক্লিনিক্যাল ফিচার্স হয়। যেমন ইমিউনোগ্লোবুলিন এম করে যেমন হাইপার, ইমিউনোগ্লোবুলিন এম যেমন হাইপার ভিসকোসিটি ফিচার্স বেশি করে। ইমিউনোগ্লোবুলিন জি যেমন অস্টিওলাইটিক লেশনটা বেশি করে, কারণ ইমিউনোগ্লোবুলিন জি তো মেনলি 70% কেসে পাওয়া যায়। তারপরে আমরা ইমিউনোফিক্সেশন গেল, সেরাম প্রোটিন ইলেকট্রোফোরেসিস করলাম। তারপরে যেটা অ্যাডভাইস করব সেটা হলো বোন ম্যারো এক্সামিনেশন এন্ড ট্রিপসিন বায়োপসি। এন্ড বোন ম্যারো এক্সামিনেশন করলে আমরা দেখতে পারি যে বোন ম্যারোতে প্লাজমা সেল ইনভলভমেন্ট পাওয়া যায়, যে প্লাজমা সেলস নর্মালি তো প্লাজমা সেল 20% এর রেইজড হলে আমরা বলি যে এটা মাল্টিপল মাইলোমা, বোন ম্যারোতে ইনভলভমেন্ট থাকলে। আর এরপরে যেমন স্কেলিটাল সার্ভে ইজ খুবই ইম্পর্টেন্ট আমাদের মাল্টিপল মাইলোমা ডায়াগনোসিস করার জন্য। যেমন আমরা চেস্ট এক্সরে, সরি চেস্ট এক্সরে না, স্কাল এক্সরে, স্কাল সার্ভে করলে আমরা পাঞ্চড আউট অস্টিওলাইটিক লেশন পাওয়া যায় ইন কেস অফ মাল্টিপল মাইলোমা। কারণ এখানে মাল্টিপল মাইলোমাতে কি হয়, যেমন এই প্যাথোজেনেসিস এর মধ্যে যেমন সাইটোকাইন যে রিলিজ করে, ওই সাইটোকাইন গুলো কি করে অস্টিওক্লাস্টোজেনেসিস করে, মানে অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি গুলাকে বাড়িয়ে দেয় আর অস্টিওব্লাস্টিক ডিফারেন্সিয়েশন কমিয়ে দেয়। তাহলে কি হয়, সেলগুলা হলো প্রলিফারেশন হতে পারে না, সেলগুলো হলো ভেঙে যায় ইজিলি, যেহেতু অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি বেড়ে যাচ্ছে। এই কারণেই স্কেলিটাল সার্ভে করলে আমরা পাঞ্চড আউট অস্টিওলাইটিক লেশন পাবো। তাহলে আমরা কি কি পাচ্ছি, এটা হলো সিবিসি, পেরিফেরাল ব্লাড প্রিম, বোন ম্যারো এক্সামিনেশন, ট্রিপসিন বায়োপসি। তারপর স্কেলিটাল সার্ভে করার জন্য আমরা কি করব, স্কাল সার্ভে করব, তারপর ডরসাল স্পাইনের এক্সরে করব, আর এমআরআই অফ দ্য স্পাইন করতে পারি যখন আমাদের স্পাইনাল কর্ড কম্প্রেশনের ফিচার্স থাকবে। আর 1/3 অফ দ্য পেশেন্টের ইউরিনারি বেনজন্স প্রোটিন পাওয়া যায়, এক ধরনের লাইট চেন, তখন আমরা ইউরিনারি বেনজন্স প্রোটিন অ্যাডভাইস করি। আর কনফার্মেটরি ডায়াগনোসিস হিসেবে যেমন ইমিউনোফেনোটাইপিং আর প্রগনোসিস দেখার জন্য আমরা করি সাইটোজেনেটিক্স। এই সাইটোজেনেটিক্স করলে আমরা বুঝতে পারি যে এই ক্রোমোজোমাল ট্রান্সলোকেশন আছে, যেমন কিছু কিছু ক্রোমোজোমাল ট্রান্সলোকেশন দেখে আমরা বুঝতে পারি যে এটা ভালো সাইটোজেনেটিক্স না ব্যাড সাইটোজেনেটিক্স। যদি ফেভারেবল বা গুড সাইটোজেনেটিক্স হয়, তাহলে আমরা বুঝতে পারি যে না, এই পেশেন্টকে ট্রিটমেন্ট দিলে পেশেন্টের প্রগনোসিস ভালো হবে। আর যদি দেখি যে ব্যাড সাইটোজেনেটিক্স, তাহলে বুঝবো যে এই পেশেন্টের ক্রোমোজোমাল ট্রান্সলোকেশনটা ব্যাড, মানে খারাপ ট্রান্সলোকেশন বা হাইপোডিপ্লয়েডি, তখন আমরা বুঝতে পারবো যে এই পেশেন্টের প্রগনোসিস খারাপ, আমাদের ড্রাস্টিক করতে হবে, ডিসিশন নিতে হবে যে আমাদের আর্জেন্ট বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন করতে হবে। ম্যাডাম, আমরা পরবর্তী কোশ্চেন যাওয়ার আগে একটা কোশ্চেন নিয়ে নেই। একজন কোশ্চেন করেছেন রেকুন আই এবং ম্যাক্রোগ্লোসিয়া কেন হচ্ছে?
এখন আই আর ম্যাক্রোগ্লোসিয়া হচ্ছে মেনলি ইসে যে অ্যামাইলয়েড ডেপোজিশনের জন্য। যখন হলো এই অ্যামাইলয়েড ডেপোজিশন হবে ইন দা সফট টিস্যু প্রলিফারেশন হবে, তখন হলো যে র্যাকুনস আই আর ম্যাক্রোগ্লোসিয়া হবে। থ্যাংক ইউ ম্যাডাম। ম্যাডাম, আমরা ম্যানেজমেন্ট করার জন্য মাল্টিপল মায়োলোমার পেশেন্টের কিভাবে ম্যানেজমেন্ট করব? ম্যানেজমেন্টের জন্য আমি সবসময় বলি যে আমাদের ম্যানেজমেন্টের জন্য আমাদের ভাগ করতে হবে, যেমন সাপোর্টিভ ট্রিটমেন্ট, স্পেসিফিক ট্রিটমেন্ট আর ট্রিটমেন্ট অফ দ্য কমপ্লিকেশন। এখন সাপোর্টিভ ট্রিটমেন্টের মধ্যে যখন পেশেন্টের এনিমিয়া থাকবে বা লেস দেন 8 গ্রাম পার ডিএল আর পেশেন্ট যদি সিমটোমেটিক হয়, তাহলে আমরা অবশ্যই প্যাকড রেড সেল ট্রান্সফিউশন দিব। আর পেশেন্টের যদি ইনফেকশনের সাইন সিমটমস থাকে তাহলে আমরা অ্যান্টিবায়োটিক দিব, কারণ পেশেন্ট মাল্টিপল মায়োলোমার পেশেন্ট যেহেতু এল্ডারলি পেশেন্ট আর পেশেন্টের ইনফেকশনের চান্স বেড়ে যায়। আমরা কিন্তু ট্রিটমেন্ট শুরু করার সাথে সাথে স্পেসিফিক ট্রিটমেন্টে যাওয়ার সাথে সাথে কিন্তু আমাদের অ্যান্টিবায়োটিক দিয়ে দিতে হবে। আর যেহেতু এটা ইমিউনো সাপ্রেশন হয়, কারণ এখানে হলো মনোক্লোনাল প্রোটিন বেড়ে যাচ্ছে, নর্মাল ইমিউনোগ্লোবুলিন কমে যাচ্ছে, এই কারণে কি হচ্ছে আমাদের ইমিউনোপ্যারেসিস হয়। এর জন্য আমাদের বিভিন্ন ধরনের ভ্যাকসিনেশন দেওয়াটা জরুরি মাল্টিপল মায়োলোমার ক্ষেত্রে, যেমন মেনলি হিপ ভ্যাকসিন, তারপর নিউমোকক্কাল ভ্যাকসিন, ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন আমাদের পেশেন্টকে সাজেস্ট করতে হবে। আর থ্রম্বোসাইটোপেনিয়া হয় যেহেতু, এই কারণে আমাদের যখন প্লেটলেট কাউন্ট কমে যাবে লেস দ্যান 20,000 উইথ ব্লিডিং ম্যানিফেস্টেশন থাকবে, তখন আমরা পেশেন্টকে প্লেটলেট ট্রান্সফিউশন দিব। এখন আসি স্পেসিফিক ট্রিটমেন্ট। স্পেসিফিক ট্রিটমেন্টের মধ্যে আমাদের যেমন সাইটোজেনেটিক্স এর উপর ডিপেন্ড করে, আর পেশেন্টের এজ, কোমরবিডিটি, কস্ট ইফেক্টিভনেস আর সাইটোজেনেটিক্স। আর হোস্ট ফ্যাক্টর আছে, যেমন আমরা বলি পারফরমেন্স স্কোরিং। পেশেন্ট যদি কোপ আপ করতে পারে, যেমন লাইফস্টাইল, বিভিন্ন ধরনের। এখন পেশেন্ট যদি অনেক সময় 50 ইয়ার্স হলেও পেশেন্টের পারফরমেন্স স্ট্যাটাস ভালো থাকে, আবার অনেকের 70 ইয়ার্সেও কিন্তু পারফরমেন্স স্ট্যাটাস ভালো থাকে। ওই অনুযায়ী আমরা যেমন গুড পারফরমেন্স স্ট্যাটাস, পেশেন্টের ফেভারেবল সাইটোজেনেটিক্স যদি থাকে, তাহলে আমরা পেশেন্টকে অ্যাডভাইস করি, যদি পেশেন্ট গ্রেটার দেন 50 ইয়ার্স হয় আর ট্রান্সপ্লান্ট করতে পারে পেশেন্ট, ট্রান্সপ্লান্টের উপর মনে রাখতে হবে যে মাল্টিপল মায়োলোমা পেশেন্টদেরকে আমরা অটোলোগাস ট্রান্সপ্লান্ট করি। মানে অটোলোগাস মানে আমরা নিজের যে বোন ম্যারোটা আছে, পেশেন্টকে আমরা কিমোথেরাপি দিয়ে খারাপ সেলগুলোকে মেরে ফেলি। তার আগে খারাপ সেল মারার আগে আমরা কিন্তু বোন ম্যারোটাকে আলাদা করে রাখি, যাতে ওই খারাপ সেলগুলোকে মারার পরে আমরা ওই স্টিম সেলটা পেশেন্টকে ইন্ট্রোডিউস করতে পারি। এটা হলো অটোলোগাস ট্রান্সপ্লান্টেশন। আর অ্যালোজেনিক ট্রান্সপ্লান্টেশন আমরা করতে পারি, কিন্তু অ্যালোজেনিক ট্রান্সপ্লান্টেশনের চেয়ে মাল্টিপল মায়োলোমাতে অটোলোগাস করলেই মানে চান্স অফ সার্ভাইভাল রেট বেশি। আর যেহেতু অ্যালোজেনিক আমরা অন্য একজনের ডোনারের কাছ থেকে নিচ্ছি, তো অবশ্যই কমপ্লিকেশনের রেট বা রিস্ক বেড়ে যায়। এই কারণে আর মাল্টিপল মায়োলোমাতে আমাদের অটোলোগাস ট্রান্সপ্লান্টেশনই করি। আর যারা এই যে এরকম ট্রান্সপ্লান্ট করতে পারবে, তাদের ক্ষেত্রে আমরা এইভাবে আমরা সাইটোজেনেটিক্স আর ট্রান্সপ্লান্ট ক্যান্ডিডেট আর ব্যাড সাইটোজেনেটিক্স আর নন ট্রান্সপ্লান্ট ক্যান্ডিডেট, এই দুই ভাগে ভাগ করে ফেলি ফার্স্টেই। যদি লেস দেন 50 ইয়ার্স হয়, তাহলে পেশেন্টকে আমরা, যদি ব্যাড সাইটোজেনেটিক্স হয়, সহজ ভাষায় লেস দেন 50 ইয়ার্স আর ব্যাড সাইটোজেনেটিক্স, আমরা পেশেন্টকে অ্যাডভাইস করব স্টিম সেল ট্রান্সপ্লান্টেশনের জন্য। আর যদি পেশেন্ট, মনে রাখতে হবে লেস দেন 50 ইয়ার্স হলে আমরা অ্যালোজেনিক স্টিম সেল ট্রান্সপ্লান্টেশন করতে পারবো। আর যদি গ্রেটার দেন 50 ইয়ার্স হয় আর ফেভারেবল সাইটোজেনেটিক্স হয়, তাহলে আমরা পেশেন্টকে কিমোথেরাপি দিয়ে ট্রিটমেন্ট করব। আর যদি গ্রেটার দেন 50 ইয়ার্স কিন্তু ব্যাড সাইটোজেনেটিক্স, তাহলে আমরা পেশেন্টকে কিমোথেরাপি দিয়ে
ট্রান্সপ্লান্ট করব। যেমন কি ট্রান্সপ্লান্ট করব এখানে? অটোলোগাস ট্রান্সপ্লান্টেশন। আর কিমোথেরাপির পেশেন্টের সাথে পারফরম্যান্স স্ট্যাটাস হ্যাঁ যে মেজার করতেছি ম্যাডাম, পেশেন্টের পারফরম্যান্স স্ট্যাটাস যে মেজার করতেছি এটা কিভাবে করতেছি? পেশেন্টের পারফরমেন্স স্ট্যাটাসের মধ্যে হলো ডিপেন্ড করে, যেমন পেশেন্টের নিজের কাজ নিজে করার যেমন ক্যাপাবিলিটিটা কিরকম। এখন অনেকে আছে যে মাল্টিপল মায়োলোমা হলেও নিজের কাজ নিজে করতে পারে না। যেমন পারফরমেন্স স্ট্যাটাস মেনলি আমরা ফলো করি ইস্টার্ন কোঅপারেটিভ অঙ্কোলজি গ্রুপের একটা পারফরমেন্স স্ট্যাটাস আছে, যে আমরা নিজের কাজ নিজে কতটুকু করতে পারি। উম, মানে অনেকে যে জামার বোতাম লাগানো, তারপরে হলো নিজে কতটুক আমরা হাঁটা চলা করতে পারি বা সিঁড়ি বাইতে পারি, ওই হিসেবে আমাদের নর্মাল নিজের যে ফাংশনাল ক্যাপাসিটি কতটুকু, ওই হিসেবে আমাদের পারফরমেন্স স্ট্যাটাস আমরা স্কোরিং করে থাকি 0 to 4 হিসেবে। ওই হিসেবে পারফরমেন্স স্ট্যাটাস করে আমরা বুঝি যে গুড পারফরমেন্স স্ট্যাটাস না ব্যাড পারফরমেন্স স্ট্যাটাস। ওইভাবে আমরা ই করে যে আর গ্রেটার দেন 50 ইয়ার্স হলে তো আমরা ওই যে ফেভারেবল সাইটোজেনেটিক্স হলে অনলি কিমোথেরাপি, আর ব্যাড সাইটোজেনেটিক্স হলে আমরা কেমোথেরাপি ফলোড বাই অটোলোগাস স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন। আর এখন আসি ট্রিটমেন্ট অফ দ্য কমপ্লিকেশন। ট্রিটমেন্ট অফ দ্য কমপ্লিকেশনের মধ্যে যেহেতু মাল্টিপল মায়োলোমা পেশেন্টদের যেমন কি হয়, স্পাইনাল কর্ড কম্প্রেশন হয়। এর জন্য মাল্টিপল মায়োলোমা পেশেন্টের স্পাইনাল কর্ড কম্প্রেশন হলে আমাদের হাই ডোজ ডেক্সামেথাসোন ইউজ করা হয়, ঠিক আছে। আর যেমন রেডিওথেরাপি দেওয়া যায়। আর যেহেতু মাল্টিপল মায়োলোমা পেশেন্টদের অস্টিওপোরোটিক চান্স হলো হাই, আমরা ইউজ করি কিমোথেরাপির সাথে বিসফসফোনেট ইউজ করি। বিসফসফোনেটটা কি এক ধরনের এই যে জোলেন্ড্রনিক অ্যাসিড, বা তোমরা নাম শুনে থাকতে পারো। এই বিসফসফোনেট দেওয়ার সুবিধাটা কি, যেহেতু মাল্টিপল মায়োলোমাতে অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটিটা বেড়ে যায়, এই বিসফসফোনেটটা দিলে কি হয়, অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটিকে ডিক্রিজ করে আর অস্টিওব্লাস্টিক ডিফারেন্সিয়েশনটাকে ইনক্রিজ করে। এইভাবে হলো আমরা এই কারণে আমরা বিসফসফোনেটটা ইউজ করি। আর ডেক্সামেথাসোন ইউজ করি কারণ মাল্টিপল মায়োলোমা পেশেন্টদের ডেক্সামেথাসোনের রোল আছে, যে ডেক্সামেথাসোন কি করে, যে সাইটোকাইন যে রিলিজ হয় মায়োলোমা সেল থেকে, এই ডেক্সামেথাসোন কি করে সাইটোকাইন রিলিজকে কমায় দেয়, বোন ম্যারো মাইক্রো এনভায়রনমেন্টের মধ্যে চেঞ্জ এনে সাইটোকাইন রিলিজ কমায় দেয়। আর কি হয়, যেমন মাল্টিপল মায়োলোমাতে তো প্রি লাইট চেইন সিক্রেশন হয়, লাইট চেইন ডেপোজিশন হয় ইন দ্য গ্লোমেরুলাস। এই কারণে কিন্তু মাল্টিপল মায়োলোমা পেশেন্টদের রেনাল ফেলিওর হয়। এই ডেক্সামেথাসোন দিলে এই লাইট চেইন এক্সক্রিশনটা কমে যায় আর রেনাল ফেলিয়ার পেশেন্টরা ইমপ্রুভ করে। দেখলো তাহলে কমপ্লিকেশনের মধ্যে আসলো এনিমিয়া, অস্টিওপোরোসিস, স্পাইনাল কর্ড কম্প্রেশন, রেনাল ফেলিয়ার, আর রিকারেন্ট ইনফেকশন একটা ধরনের কমপ্লিকেশনও বলা যায়। আর ব্লিডিং ম্যানিফেস্টেশন কিন্তু কমপ্লিকেশন হিসেবেও বলতে পারি আমরা। হাইপার ভিসকোসিটি, ব্লিডিং ম্যানিফেস্টেশন। হাইপার ভিসকোসিটি হলে কি করতে হবে, হাইড্রেশন করতে হবে, হাইড্রেশন করতে হবে। আর হাইড্রেশন করলেই আমাদের কিন্তু এই হাইপার ভিসকোসিটি ফিচার্সটা কমে আসে। আর ব্লিডিং ম্যানিফেস্টেশনের জন্য তো আমি আগে বললাম যে থ্রম্বোসাইটোপেনিয়ার জন্য আমরা প্লেটলেট ট্রান্সফিউশন দিব। ম্যাডাম, কেমোথেরাপিউটিক এজেন্ট হিসেবে আমরা কি ব্যবহার করি? কেমোথেরাপির এজেন্ট হিসেবে আমরা মাল্টিপল মায়োলোমার ক্ষেত্রে যেমন কিছু নোবেল এজেন্টস ইউজ করা হয়, যেমন বটিজমিব। এটা হলো আমাদের দেশে আমরা মেনলি বটিজমিবটা ইউজ করি। এটা এক ধরনের নোবেল এজেন্টস। আর যেমন আরো করা হয় মানে ইমিউনোমডুলেটরি ড্রাগস, যেমন যেটার কাজ হলো ইমিউনোমডুলেশন। কারণ মাল্টিপল মায়োলোমা যেমন আমাদের মাথায় রাখতে হবে এটা ওয়ান টাইপ অফ ইমিউন প্যারাসিস, মানে ইমিউনিটি কিন্তু এখানে হ্যাম্পার্ড হচ্ছে। এই কারণে ইমিউন মডুলেটরি এজেন্ট হিসেবে ইউজ করা হয় থ্যালিডোমাইড, লিনালিডোমাইড, যার কাজ ইমিউনিটিটাকে করে এই নর্মাল প্লাজমা সেল
প্রোডাকশনটাকে বাড়িয়ে দেওয়া। এই এই কারণে আমাদের ইউজ করা হয় লিনালিডোমাইড, থ্যালিডোমাইড, আর বিভিন্ন ধরনের ড্রাগ আছে যেমন পোমালিডোমাইড। আর নোবেল এজেন্টস এর মধ্যে যেহেতু আমরা বটিজমিবটা ইউজ করি, আরো আছে ড্রাগস, যেমন বিভিন্ন ধরনের মনোক্লোনাল অ্যান্টিবডি ইউজ করা হয়, CD33 অ্যান্টাগনিস্ট। মানে আগে তো আমরা পড়েছিলাম যেমন CD20 ইনহিবিটর, যেমন রিটিক্সিম্যাব, আর এখানে আমরা ইউজ করি CD33 অ্যান্টাগনিস্ট, যেমন ড্যারাটুমুম্যাব। আরো অনেক ধরনের কঠিন কঠিন নাম আছে, তোমাদের তো এত কিছু লাগবে না, জাস্ট খালি কিমোথেরাপির মধ্যে আমরা মেইনলি ইউজ করি বটিজমিব, তারপরে কারফিলজমিব, আর থ্যালিডোমাইড, লিনালিডোমাইড, ডেক্সামেথাসোন। আর আগে রেনাল ফেলিয়ার পেশেন্টদের আমরা ইউজ করতাম হলো ভ্যাট থেরাপি, যেমন ভিনক্রিস্টিন, ডেক্সামেথাসোন আর সাইক্লোফসফামাইড। এখনো আমরা আবার ওরাল থেরাপি আছে কিছু, যেমন ম্যালফেলেন, সাইক্লোফসফামাইড। এই কয়টা ড্রাগস এর নাম মনে রাখলেই হবে। ম্যাম, আমরা কি মাল্টিপল মাইলোমার পেশেন্টকে রেডিওথেরাপি দেই? মাল্টিপল মাইলোমার ক্ষেত্রে পেশেন্টদের রেডিওথেরাপি দেওয়া হয় যখন স্পাইনাল কর্ড কম্প্রেশনের ফিচার্স থাকে, আর পেশেন্টের এই স্পাইনাল কর্ড কম্প্রেশন হওয়ার পরে আমরা তো ট্রিটমেন্ট হিসেবে ইউজ করি হাই ডোজ ডেক্সামেথাসোন। হাই ডোজ ডেক্সামেথাসোন দেওয়ার পরেও যদি পেশেন্ট ইমপ্রুভ না হয়, তখন আমরা রেডিওথেরাপি ইউজ করতে পারি। ম্যাম, প্রগনোসিসের জন্য আমরা সাইটোজেনেটিক্স ছাড়া আর কি করতে পারি? প্রগনোসিসের জন্য আমরা যে সাইটোজেনেটিক্স ছাড়াও যেমন হোস্ট ফ্যাক্টর দেখলাম, যেমন পেশেন্টের পারফরমেন্স স্ট্যাটাস, আর টিউমার বার্ডেন বোঝার জন্য আমাদের যেমন বিটা 2 মাইক্রোগ্লোবিউলিন করি, সেরাম অ্যালবুমিন, সেরাম এলডিএইচ, এই তিনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যেমন বিটা 2 মাইক্রোগ্লোবিউলিন হলো সেলুলার প্রলিফারেশন যত বেশি হবে, তত বিটা 2 মাইক্রোগ্লোবিউলিন বেড়ে যাবে, কারণ এটা হলো সেলের সাইটোপ্লাজম থেকে রিলিজ হচ্ছে। তো যখন মাল্টিপল মাইলোমা পেশেন্টের আমরা বিটা 2 মাইক্রোগ্লোবিউলিন বেশি, তখন আমরা সাসপেক্ট করি যে পেশেন্টের প্রগনোসিস ব্যাড প্রগনোস্টিক। তখন আমরা পেশেন্টকে অ্যাডভাইস করি যে কিমোথেরাপি আর্জেন্ট যাওয়ার জন্য। মানে সাইটোজেনেটিক্স এর সাথে সাথে বিটা 2 মাইক্রোগ্লোবিউলিন, সেরাম অ্যালবুমিন, সেরাম এলডিএইচ। আর ফিচার্স অফ টিউমার বার্ডেন হিসেবে আরো যেমন মাল্টিপল মাইলোমা পেশেন্ট হলে যেহেতু প্লাজমা সেল প্রলিফারেশন হয়, অ্যাসোসিয়েটেড এনিমিয়া, থ্রম্বোসাইটোপেনিয়া, লিউকোপেনিয়া, এগুলো ফিচার্স অফ টিউমার বার্ডেন হিসেবে দেখা যায়। জি ম্যাডাম। ম্যাডাম, আমরা সেশনের প্রায় শেষ দিকে চলে এসেছি। একটা লাস্ট কোশ্চেন হচ্ছে, মাল্টিপল মাইলোমার পেশেন্টের সার্ভাইভাল রেট কেমন? মাল্টিপল মাইলোমা পেশেন্টের আমরা যেহেতু মেনলি পেশেন্টের সার্ভাইভাল রেট তো বোঝার আগে আমাদের পেশেন্টের যেমন হোস্ট ফ্যাক্টর, পেশেন্টের এজ, পেশেন্টের ফার্দার কোনো কোমরবিডিটি আছে কিনা, রেনাল ফেলিয়ার, পেশেন্টের ট্রিটমেন্টের দেওয়ার পরে রেসপন্স কেমন, পেশেন্টের সাইটোজেনেটিক্স কেমন, এইসব কিছুর উপর কিন্তু পেশেন্টের প্রগনোসিস, সার্ভাইভাল রেটটা ডিপেন্ড করে। এখন আমাদের মেনলি ট্রিটমেন্ট দেওয়ার পরে যেমন বটিজমিব দিয়েই তো আমরা মেনলি এখন ট্রিটমেন্ট করি। এখন বটিজমিবের কিন্তু কস্টলি ড্রাগ, এখন 7,000 টাকা করে একটা ইনজেকশন, একটা ভায়াল। এখন পেশেন্ট যদি এরকম বটিজমিব দিয়ে ট্রিটমেন্ট করতে পারে, তাহলে মেনলি সার্ভাইভাল রেট অ্যারাউন্ড 60-70% হলো কমপ্লিট রেসপন্স হয় পেশেন্টের। আর এর চেয়েও বেটার ড্রাগস যেমন আছে, যেমন এর চেয়ে বেটার ড্রাগস কারফিলজমিব, এটা দিলে হলো 80% সার্ভাইভাল রেট পেশেন্টের। জি ম্যাডাম, থ্যাংক ইউ ম্যাডাম। আমরা ম্যাডাম সেশনের প্রায় শেষ দিকে চলে এসেছি। ম্যাডাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আজকে অনেক কিছুই শিখতে পেরেছি। আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম। আর বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন করলেও কিন্তু সার্ভাইভাল রেট তো অটোলোগাস ট্রান্সপ্লান্টেশন করলেও
সার্ভাইভাল রেট অ্যারাউন্ড 60 to 70% বলা যায়। যখন ব্যাড প্রগনোস্টিক হবে তখন তো আমরা অ্যালোজেনিক ট্রান্সপ্লান্টেশন করব। ওই অ্যালোজেনিক ট্রান্সপ্লান্টেশনের সার্ভাইভাল রেট কিন্তু খুব বেশি না, 50 to 60%। আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি, আসলে বললাম না আমার আম্মু অসুস্থ, এই জন্য আমি নিজেও অনেকটা টায়ার্ড, 2 রাত ধরে ঘুমাচ্ছি না। তো ম্যাডাম, আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য আমরা অনেক কৃতজ্ঞ আপনার কাছে। অনেক ধন্যবাদ ম্যাডাম, আমরা অনেক কিছু শিখতে পেরেছি। আচ্ছা, এরপরেও যদি কোনো কোশ্চেন থাকে আমাকে জানিয়ে দিলে আমি ইনশাল্লাহ ইনফর্ম করবো জি তোমাকে। ম্যাডাম। জি ম্যাডাম, কোনো কোশ্চেন থাকলে আপনাকে জানাই দিব ম্যাডাম। আপনি অনুমতি দিলে আজকে সেশনটা শেষ করতে পারি। আসসালামু শুভরাত্রি। আলাইকুম আশা ম্যাম। করি ভালো থাকো। ওয়ালাইকুম আসসালাম।